ব্যাপার হলো সেই স্বৈরাচারের সময়, এবং আরও দুঃখজনক ব্যাপার হলো আমরা যেই অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন দিয়েছিলাম দেশে একটি সুষ্ঠু সুন্দর নিরপেক্ষ নির্বাচন করার জন্য, দুঃখজনকভাবে সেই অন্তর্বর্তীকালীন সরকারের সময় শিশুদের হামের টিকা গত কয়েক বছর ধরে বিদেশ থেকে আমদানি করা হয়নি। পুরাই মিথ্যা কথা। প্রফেসর ইউনূসের আমলে বিদেশ থেকে হামের টিকা আমদানি করা হয়েছে। ইউনূস সরকারের আমলে সেপ্টেম্বর 2025-এ ইউনিসেফের মাধ্যমে টিকা সংগ্রহের পদ্ধতি বদলায় উন্মুক্ত দরপত্র দিছিল। সেই দরপত্র আমলাতান্ত্রিক জটিলতায় পড়ছিল। এটা সেই আমলারা, যেই আমলারা তারেক রহমানকে ক্ষমতায় আনছে, সেই আমলারা এটা আটকায় দিছিল। এটা সত্য। প্রক্রিয়াগত ভুল হয়েছিল, এটা সত্য। কিন্তু তারেক রহমান যে বলে টিকা আমদানি করা হয়নি, এটা মিথ্যা, পুরা মিথ্যা, মিথ্যা। তার মানে তারেক রহমানের আশেপাশে যারা, তারা যাকে তথ্য দেয়, তারা সবাই ফার্স্ট ক্লাস গেজেটেড ভার্সন। জ্বালানিতে নিয়েও বেড়াছাড়া করে ফেললেন। কি দীর্ঘ লাইন বললো যে এপ্রিলে কোন তেলের দাম বাড়বে না, তারপর এপ্রিলেই বাড়লো আবার তেলের দাম। আপনারাই বলেন, প্রফেসর ইউনূসের প্রত্যেকটা উপদেষ্টার সাথে আলাপ করলে দারুণ ইনসাইট পাইতেন না উনি? কিন্তু সেটা তো উনি করলেন না। কারণ এটা করলে ফুটেজ পাওয়া যাবে না। কেন করলো না? কারণ ইন্ডিয়া খুশি হবে না। আমরা যখন ধরেই নিচ্ছিলাম যে পুরা বিপ্লবের সারা হয়ে গেছে, পুরা ইন্ডিয়ান কন্ট্রোল স্ট্যাবলিশ হয়ে গেছে, জুলাইয়ের পক্ষে যারা আছে বিএনপির মধ্যে তাদের কণ্ঠস্বর শোনা যাইতেছে না। এর মধ্যে হঠাৎ ঝলসে উঠলেন বিএনপির এমপি আশরাফুদ্দিন নিজান, লক্ষ্মীপুর 4 আসনের হুইপ। রাষ্ট্রপতি ভাষণের উপরে ধন্যবাদ প্রস্তাব জানাইতে যে উনি কইলেন রুলস অফ প্রসিজার অনুযায়ী মহামান্য রাষ্ট্রপতি চেয়ারকে সম্মান করতে হবে। সম্মান রেখেই বলতেছি, ওই চেয়ারকে ধন্যবাদ দিচ্ছি, কিন্তু ওই প্রতিষ্ঠানকে, কিন্তু মহামান্য রাষ্ট্রপতি ব্যক্তি শাহাবুদ্দিন চুপ্পুকে আমি ধন্যবাদ জানাইতে পারলাম না বলে আমি দুঃখিত। শুনেন, আমি জানি এই রুলস অফ প্রসিডিউর অনুযায়ী মহামান্য রাষ্ট্রপতির চেয়ারকে আমি সম্মান করতে হবে, সম্মান রেখেই বলছি। ওই চেয়ারকে ধন্যবাদ দিচ্ছি, ওই প্রতিষ্ঠানকে, কিন্তু মহামান্য রাষ্ট্রপতিকে, ব্যক্তি শাহাবুদ্দিন সুপ্পু সাহেবকে আমি কিন্তু ধন্যবাদ জানাতে পারলাম না বলে আমি দুঃখিত। শুনেছেন? আমি এটা শুনে উনার আগের কিছু বক্তব্য দেখলাম, আগে যখন খালেদা জিয়া সংসদে ছিল সেই সময়, যে দারুণ একটা ন্যাশনালিস্ট লিডার, একদম ইয়াং একজন ন্যাশনালিস্ট লিডার, আমাদের সাথে বরাবর আর কি। দেখেন, শুনেন তার বক্তব্য, শুনেন। এই যে যুগান্তর সহ অনেক পত্রিকা 12/5/2013 তারিখে লিখেছেন 1,50,000 গোলা বারুদ ব্যবহার করেছে। আমি সেই সম্বন্ধে বলতে চাই না, কিন্তু এই কওমি মাদ্রাসার মানুষগুলি, এই ফুরকানিয়া মাদ্রাসার মানুষগুলি, এই মাদ্রাসার মানুষগুলি, মসজিদের মুয়াজ্জিন ইমাম সাহেব, আপনাকে, আমাকে, সকলকে, অনেককে, যারা মুসলমান, আমার মা যখন আমাকে ফুরকানিয়া পাঠিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম আমি যখন শিখলাম, আউযুবিল্লাহ শিখলাম, এই মানুষগুলির হাতেই। এই মানুষগুলি আমাকে শিখেছে মৃত্যুর পরে মান রব্বুকা মান হাযা, মান রব্বুকা মান দীনুকা মান হাযাল্লাযী ফিহি। এই মানুষটা শিখিয়েছে আমার মৃত্যুর পরে যখন কবরে রাখবেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতুন উখরা। আল্লাহ মাটি থেকে তিনি এসেছেন, এই মাটিতে আবার তাকে রেখে গেলাম। সেই মানুষগুলিকে একটা জিনিস আমি দেখেছি, মাননীয় স্পিকার, এভাবে কান ধরায় এই মানুষগুলিকে যখন এই কান ধরায় পিঠের মধ্যে লাথি মেরে যখন পার করেছে, গ্রাম বাংলা লক্ষ কোটি মানুষ তখন কান্না করেছে। মাননীয় স্পিকার, এটা কিন্তু আল্লাহ সহ্য করবে না। আপনি নাস্তিক হন, আমার কোনো আপত্তি নাই। আপনি ইসলাম ধর্ম না মানেন, আপনার আমার কোনো আপত্তি নাই। আপত্তি আমার এক জায়গায়, আমার নিজের আশরাফুদ্দিন নিজামের আপত্তি এক জায়গায়। আমার কোরআন নিয়ে কথা বললে, আমার রাসূল নিয়ে কথা বললে, আই এম দ্য লাস্ট পারসন। আমাকে জেলে নিবেন না কোথায় নিবেন আমার কোনো যায় আসে না, আমি কিন্তু প্রতিবাদ করবই করব। মাননীয় স্পিকার, শুনেছেন? উনি আরো বলছেন যে মানুষ হিংসার প্রতিহিংসার রাজনীতি দেখতে চায় না। বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা এই রাজনীতি, মানুষ আর এই হিংসা প্রতিহিংসা আর দেখতে চায় না। জুলাই অভ্যুত্থানের প্রসঙ্গ টেনে আনলেন। সংসদ ভবনে কোটি কোটি টাকা পাওয়া গেছিল, গণভবনের ইট নিয়ে গেছিল, এটা বিএনপির লোকেরা নেয়নি, জামাতের লোকেরা নেয়নি, জুলাই শহীদের মায়েরা নেয়নি। এটা ছিল রিক্সা চালক, শ্রমিক, সাধারণ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ। শোনেন, কোটি কোটি অর্থ টাকায় সংসদ ভবনে পেয়েছে, গণভবনের ইট নিয়ে গিয়েছে। এটা বিএনপির লোকেরা নেয় নাই, জামাতের লোকেরা নেয় নাই, এটা ফাইয়াজের মারা নেন নাই, আকরামের মারা নেন নাই, আবু সাইদের আম্মা নেন নাই। এটা বাংলাদেশের রিক্সাওয়ালা, শ্রমিক, জনতা সকলে ক্ষোভের বহিঃপ্রকাশ ছিল সেদিনকার সেই সমাপনী আন্দোলন। সেই সমস্ত শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ যেন তাদেরকে বেহেশতের সর্বোচ্চ মাকাম দান করেন। এর মধ্যে আর একটা ঘটনা ঘটলো। কি সেটা?
শিলং সালাউদ্দিন যতই হ্যাডম দেখাক, তার পুরো হ্যাডম পোলাপান জয় বাংলা করে দিছে স্টেডিয়ামে। তার ছবি ভেসে উঠেছে স্টেডিয়ামের স্ক্রিনে, আর সবাই আওয়াজ দিতেছে ভুয়া ভুয়া বইলা চ্যাংরা প্যাংরা। দেখেন, So fitting that Hridoy hit the six is come up through the ranks. Dignitaries in the president's box in the house. Salahuddin Ahmed, Honorable Minister of Home Affairs. সব অ্যাডম পোতায় গেছে। স্টেডিয়ামের এই ভুয়া ভুয়া আওয়াজকে তো আর বট বলে উড়াই দেওয়ার কোনো উপায় নাই, আছে কি? আর কি হইল? বিরোধী দলীয় দুইজন নেতা নাহিদ আর জামাতের আমিরের বক্তব্য আসলো। নাহিদ দীর্ঘ একটা বক্তব্য দিল, প্রায় 34 মিনিট। সারা দেশের মানুষ মেসমারাইজড হয়ে গেল, মন্ত্রমুগ্ধ হয়ে শুনলো। দারুণ যুক্তির কাটায় সাজানো বক্তব্য। বিরোধী দলের সবাই নিশ্চুপ হয়ে শুনলো। 28 বছর বয়স মাত্র পোলাটার, 28 বছর বয়সী একজন রাষ্ট্রনায়কের ছবি ভেসে উঠলো সবার চোখে। রাজনাথ আব্দুল্লাহ ফেসবুকে লিখলো, আমার নেতা, আমাদের নেতা, বাংলাদেশের নেতা নাহিদ ইসলাম। নাহিদ বললেন যে সংসদের সরকারি দলের সদস্যরা যেভাবে স্তুতি করছে, যেভাবে সংবিধান সংস্কার পরিষদকে বাতিল করছে, যেভাবে গণভোটকে অস্বীকার করছে, তাতে আমি অনেক হতাশ হয়েছি। কিন্তু সেই হতাশাই সে শেষ করেনি। বলছে, আমরা যে কমিটমেন্টে জনগণের কাছে করছি, সেই সকল প্রতিশ্রুতি রক্ষা করে সামনের দিকে আগে যাব। বক্তৃতা দিলেন জামাতের আমির। তিনি বরাবরই স্মিতভাষী, তার বক্তব্য সবাই পছন্দ করলো। দুইজনের ভাষায়, দুইজনের বক্তৃতায় জুলাইয়ের প্রতি কমিটমেন্টে মানুষ মুগ্ধ হইল। সরকারকে সাহায্য করার ইচ্ছা দেখা মানুষ আশান্বিত হইল। নতুন বাংলাদেশ গড়ার আকাঙ্ক্ষা তাদের মধ্যে জায়গা উঠল। সরকারি দলের অব্যাহত শত্রুতাকে উতরায় সবাইকে আপ্লুত করে দিল এই দুই নেতা। তারপরে তারেক রহমান 180 ডিগ্রি ঘুরল। তারেক রহমান তার সমাপনী বক্তব্য দিল সংসদে। চমৎকার বক্তব্য, মনে হইল একজন রাষ্ট্রনায়কের বক্তব্য শুনতেছি। বিরোধী দলের প্রতি আহ্বান, সরকার পূর্ণ হবে না বিরোধী দল ছাড়া, এসব অনেক ভালো ভালো কথা। এই এক সপ্তাহে কি এমন হইল যে তারেক রহমান 180 ডিগ্রি ঘুরে গেল? সংসদে যে ইতরামি করলো সরকারি দলের লোকেরা, সেগুলো কি তারেক রহমানের অসম্মতিতে হয়েছিল? হয় নাই তো। এটা থিওরি আছে, গুড কপ ব্যাড কপ। আপনি যখন পুলিশ ধরবে, রিমান্ডে টিমান্ডে নেবে, যখন আপনার কাছ থেকে কথা আদায় করবে, তখন আপনি দেখবেন যে একজন পুলিশ খুবই রুক্ষ, খুবই রূঢ় আচরণ করতেছে, আপনারা পিটাইতেছে, এই করতেছে, গালি দিচ্ছে, ধমকাইতেছে, এই করতেছে। আরেকজন খুব ভালো আচরণ করতেছে, আপনাকে রক্ষা করতে চাইতেছে। তো ওইটা হইতেছে ব্যাড কপ, যে আপনাকে রুক্ষ আচরণ করতেছে, আর এটা হইতেছে গুড কপ, যে আপনার সাথে সদয় আচরণ করতেছে। তাতে আপনি গড় গড় করে সদয় আচরণ করা পুলিশের কাছে সব বইলা দিবেন, মানে সর্প হইয়া দংশন কইরা ওজা হইয়া যাইতেছে। তার মানে তারেক রহমান গুড কপ আর বাকিরা ব্যাড কপ। তারেক রহমান ভালো আর সবাই খারাপ, আর সবাই খারাপ হইলেও তারেক রহমান ভালো। এইটা তাদের কৌশলও হইতে পারে। তো যাই হোক, কেন এই বদল? কয়েকটা কারণ হইতে পারে। প্রথম কারণ, তারেক রহমানের ইমেজ। বিএনপি সরকারের প্রথম প্রায়োরিটি হইতেছে দল বা সরকারের যাই অবস্থা হোক না কেন, তারেক রহমানের ইমেজ যেন ঠিক থাকে। এই ঐক্যের বক্তব্য না দিলে সংসদের আসল নেতা হয়ে উঠতো নাহিদ আর ডাক্তার শফিক। এটা থেকে নিজের ইমেজকে রক্ষা করার জন্য তারেক রহমান এমন বক্তব্য দিতে পারেন। দ্বিতীয় কারণ, দলের ভেতরের নিয়ন্ত্রণ। উনি দেশে আসার আগে বলছিলেন না যে দেশে ফেরাটা ওনার একক সিদ্ধান্তের বিষয় না। তো যারা এই দেশে ছিল আর কি, মির্জা ফখরুল, শিলং সালাউদ্দিন, আমির খসরু সহজ এই লিডারশিপ, যেটা আসলে বিএনপির মধ্যে ইন্ডিয়ান মাল, ইন্ডিয়ান অ্যাসেট, এরাই তো নেগোসিয়েশনটা করছিল, ওরাই ইলেকশন করছে, তারাই ক্ষমতাটা ধরে আছে। এটাই হইতে পারে, ইলেকশনে টাকা জোগাড় করছে তারাই, জিতে আনছে তারেক রহমানকে তারাই, যা জিততো তার 40-50 বেশি সিট দিয়ে নিয়ে আসছে তারাই। তারা তো ইফেক্টিভ, তারেক রহমান দেখতেছে। রাজনৈতিক দলের জন্য তো ক্ষমতায় যাওয়াটাই শেষ কথা, তারা ক্ষমতায় নিয়ে গেছে, ভালোভাবেই নিয়ে গেছে। তারেক রহমানকে তো ক্ষমতায় বসাইছে তারা, তাই তাদের যে নিয়ন্ত্রণ সেটা তারেক রহমান মানতে বাধ্য হইতেছে। এটা হইতে পারে। তার একটা লক্ষণ রেখা আঁকা দিছে, তার বাইরে যাইতে পারতেছে না তারেক রহমান, ইচ্ছা থাকলেও যাইতে পারতেছে না। কিন্তু দলের মধ্যে থেকে নিজানের মতো এমপি জুলাইয়ের পক্ষে দাঁড়ায় গেলে তিনি হয়তো ওনার গন্ডি ছাড়ায় বাইরে আসার সাহস করছেন, এটা হইতে পারে। তৃতীয় কারণ হইতেছে ইরান যুদ্ধ আর জিও পলিটিক্স। ইরান যুদ্ধ তো দুনিয়ার হিসাব নিকাট পাল্টায় দিছে। ইরান যেভাবে প্রতিরোধ গড়ে তুলছে, আমেরিকাকে যেভাবে নাস্তানাবুদ কইরা দিছে, তারেক রহমান হয়তো বুঝে গেছে যে ইন্ডিয়া আমেরিকা অক্ষ শক্তি, তার সরকার চালাইতে যা দরকার তা দিতে পারবে না। কি দরকার তার সরকার চালাইতে? টাকা দরকার, খুবই সিম্পল জিনিস। বিদেশি সাহায্য দরকার, টেকনোলজি দরকার। এইটা আমেরিকাও দেবে না, এটা ইন্ডিয়াও দেবে না। চায়না বিএনপি সরকারের ভারতমুখী শিফট এটা লক্ষ্য করছে। দেশ চালাইতে হইলে চীনের আর্থিক সাহায্য ছাড়া সে কিছুই করতে পারবে না তারেক রহমান। তাই তার এই স্ট্র্যাটেজিক শিফট হইতে পারে। তার বিরোধী দলের সাপোর্ট দরকার। ইন্ডিয়ান লবি তো তার সাপোর্ট দিবে না সে চায়নার দিকে শিফট করলে।
চীনমুখী শিফট করলে এই সেকুলার এস্টাবলিশমেন্টটাকে তুলাধনা করে দেবে। তখন তার যেই সাপোর্ট দরকার সেটা সে এই ক্যাম্প থেকে পাবে, জুলাই ক্যাম্প থেকে পাবে। আমরা সবাই যারা জুলাই ক্যাম্পের লোক তাদের কাছ থেকে পাবে। মির্জা ফখরুলের নেতৃত্বে একটা টিম চীনে ভিজিট করে আসছে। এর মধ্যে যদি তারেক রহমানের প্রথম রাষ্ট্রীয় সফর প্রফেসর ইউনূসের মতো ইন্ডিয়ার বদলে চায়না হয়,